গল্পর নাম বিয়ে পর্ব ৫-৬। ভয় মিশ্রিত চোখে পেছনে ফিরতেই মনে হলো অবয়বটি তার কাছে আসছে। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে বসলো সে। জোরালো স্বরে চেঁচালো, বুবু ভূত! সাথে সাথে অবয়বটি লাইট জ্বালালো। এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরাতে সরাতে নিদারুণ অসহায় কণ্ঠে বলল, অনল ভাই, ভূত না, আমি ধারা। অনল এখনো ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ধারার দিকে। ধারা খেয়াল করলো সে প্রচণ্ড ঘামছে, তার ঠোঁটের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখগুলো বিস্ফোরিত হয়ে আছে, মুখ ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভীত সশস্ত্র অনলকে দেখিয়ে ধারাও খানিকটা বিচলিত হয়ে যায়। টেবিলে রাখা বোতলটি এগিয়ে বলে, শান্ত হও, আমি, পানি খাও, ভালো লাগবে। অনল কাঁপা হাতে পানির বোতলটা নিল। এক নিঃশ্বাসে পানি খেলো সে। এখন একটু স্বাভাবিক লাগছে। ভয়টা এখনো পুরোপুরি কাটেনি। বুকটা ঈষৎ কাঁপছে। হৃদস্পন্দন বেসামাল এখনো। হয়তো পালস অক্সিমিটারে মাপলে ১০০ এর উপরে পালস পাওয়া যাবে। অনল কিঞ্চিৎ স্বাভাবিক হতেই ফট করে ধারা প্রশ্ন ছুড়ে দিল, তুমি কি ভূতে ভয় পাও অনল ভাই? প্রশ্নটা কর্ণপাত হতেই তীব্র লজ্জা ঘিরে ধরল অনলকে। ২৮ বছরের তাগড়া যুবক নাকি ভূতে ভয় পায়, ব্যাপারটা শুধু হাস্যকরই নয়, চরম লজ্জাজনক। উপরন্তু এতকাল তার ভাব গাম্ভীর্যের জন্য ছোট ছোট ভাই বোনদের মাঝে একটা দাপট আছে। বড় হবার কারণে সবার উপর থেকে একটা রাজত্ব খাটানোর অধিকারটি তার জন্মলগ্ন থেকেই প্রাপ্ত। সেখানে এত বড় দুর্বলতাটি যদি প্রকাশ্যে চলে আসে, তবে মান ইজ্জতের আর রেহাই হবে না। তার থেকে বড় কথা, একজন গণিতের টিচার কিনা ভূতে ভয় পায়। এ যদি সমাজ জানে, তবে আর মুখ দেখানোর জায়গা থাকবে না। অবশ্য এতে তার দোষ নেই। ভয় একটা প্রবৃত্তি, যা মনের অজান্তেই চুপিসারে ঢুকে পড়ে মনের গহীনে, তারপর ধীরে ধীরে তা বিস্তার লাভ করে, শাখা প্রশাখা মেলে নিজের রাজত্ব তৈরি করে। মস্তিষ্কের অজান্তে এই ভয়ের বিস্তার হয়। তারপর কোনো একটা ঘটনায় ঘাপটি মারা ভয় লাফিয়ে বেরিয়ে পড়ে। অনলের সাথেও তাই হয়েছে। ছোটবেলার বিশ্রী স্মৃতিটুকু এতকাল বুকের ভেতরে ঘাপটি মেরেছিল, হঠাৎ ওই রূপে ধারাকে দেখেই তা বেরিয়ে এসেছে। এটার যুক্তিও অনল তৈরি করেছে। তার মনে ছিল না ধারা এখানে থাকে। সারাদিনের ক্লান্তিতে তার মস্তিষ্ক প্রায় বন্ধ হবার পর্যায়ে ছিল। আলো আঁধারে মিশ্রণে ওভাবে ধারার অবয়বে তার চিন্তাশক্তি লোপ পেয়েছে। তাই অজান্তেই ভূত ভূত বলে চেঁচিয়েছে। এটা অবচেতন মনের কারসাজি ব্যতীত কিছুই নয়। যদি হিমুর মতো বেখেয়ালি আধ্যাত্মিক চরিত্র ভয় পেতে পারে, মিসির আলির মতো শক্ত মস্তিষ্কের নিপুণ চিন্তার বুদ্ধিমান চরিত্রও ভয় পেতে পারে, এ তো অনল। শার্লক হোমস ও একবার ভয় পেয়েছিল। কবে মনে নেই অনলের। গলা খাকারি দিয়ে ধারার প্রশ্ন এড়াতে সে প্রতিবাদী স্বরে উত্তর দিল, আমি মোটেই ভূতে ভয় পাই না। তাহলে চেঁচালে কেন? আর কেন? সাজবেলায় এমন শাকচুন্নির সেজে ঘুরলে যে কেউই ভয় পাবে। আমি ক্লান্ত, তাই হুট করে আয়নায় তোকে দেখে একটু বিচলিত হয়ে গিয়েছিলাম। মোটেই ভয় পাইনি। অনলের জড়ানো কথাগুলো এত সময় শুনেছিল ধারা, কিন্তু আর কিছুতেই নিজেকে আটকে রাখতে পারল না। অট্ট হাসিতে ফেটে পড়ল। রগচটা, গম্ভীর, দাম্ভিক, আত্মজেদী, কঠিন অনল কিনা ভূতে ভয় পায়? মানা যায়, এটা তো কাজিন মহলে আগুনের মতো ছড়িয়ে যাবে। অনলের এতকালের রাজত্বকে ভেঙে গুঁড়িয়ে দিতে এই একটা তথ্যই যথেষ্ট। তারা হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল। শুধু যমজ বিচ্ছুদের জানালেই এটা ব্রেকিং নিউজ হয়ে যাবে। অপরদিকে নিজের কাজে নিজের উপরই রাগ হচ্ছে অনলের। এতকালের সুপ্ত দুর্বলতাকে কিনা ধারার কাছেই ধরা পড়ল। ধমকের স্বরে বলল, পাগলের ন্যায় হাসছিস কেন? হাসি থামা, বলেই আশ্রমে ছুটল সে। ধারার হাসি থামছেই না, বিশেষ করে অনলের বিব্রত মুখখানা। কানজোড়া লজ্জায় রক্তিম হয়ে আছে। বিকেলের মন খারাপগুলো কোথায় যেন উবে গেল। কালো মেঘগুলো সরে উদিত হলো স্বর্ণালী কুসুম প্রভা। অবশেষে বাগে পাওয়া গেল প্রিন্স উইলিয়ামসকে। খাবার টেবিলে অনল চুপ করে থাকলো। বিব্রত, লজ্জা, ক্রোধে মিশে যেতে ইচ্ছে করছে তার। খাওয়াটাও গলা দিয়ে নামলো না। ছোট মামা তাকে দুবার জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ আব্বা? না চাচু, একটু ক্লান্ত। অনলের চুপসানো মুখখানা প্রচন্ড প্রশান্তি দিচ্ছে ধারাকে। সে প্রসন্ন মুখে খাবার খাচ্ছে। তার মনে হচ্ছে এভারেস্ট জয় করেছে সে। এত বড় অস্ত্রটিকে গভীর চিন্তার সাথে ব্যবহার করবে সে।
ঈশা ধারাকে মিটিমিটি হাসতে দেখে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে বসল, ধারাপু, কি হয়েছে? একটু পর পর মৃগীর রোগীর মতো কেঁপে কেঁপে হাসছো কেন? লটারি পেয়েছি। কত টাকার? অমূল্য লটারি। এটা এশা বুঝল না এটা কিছুই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে বলল, এই মহিলার মাথা গেছে। ধারার প্রসন্নতা নজর এড়াল না। এই মেয়ের ভরসা নেই, কখন ধুপধাপ কাহিনী ফাঁস করে দিবে ঠিক নেই। তাই কঠিন সিদ্ধান্ত নিল অনল। সিদ্ধান্ত আপোষে। খাবার পর প্রসন্ন চিত্তে রুমে ঢুকতেই অনলের মুখোমুখি হলো ধারা। তীর্যক চাহনি নির্বিকার মুখশ্রী তাকে অপেক্ষা করে ধারা ঢুকে পড়ল ঘরে। তখনই অনল তাকে ডেকে পাঠালো। ধারা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, কিছু বলবে? চরম ইতস্ততা লক্ষ্য করা গেল অনলের মাঝে। কিভাবে কথাটা বলবে সে বুঝে উঠতে পারছে না, কিন্তু বলতে তো হবেই। কোনো মতে গড়গড় করে বলল, আজ সন্ধ্যায় যা হয়েছে সেটা যেন এই ঘরের বাইরে না যায়। কোন কথাটা? তুমি ভূতে ভয় পাও? ভয় পাই না, একটু ঘাবড়ে গিয়েছিলাম খানিকটা, প্রতিবাদী স্বরে বলে উঠল অনল। ধারা ঠোঁট চেপে হাসি আটকালো, তারপর বিস্তর ভাব দিয়ে বলল, আমার বয়েই গেছে তোমার আদেশ মানতে। প্রিন্স উইলিয়ামস বলি বলে মনে করো না, সত্যি সত্যি তুমি প্রিন্স উইলিয়ামস, আমি আমার মর্জির মালিক। বলে চলে যেতে নিলে চট করে তার হাতটি টেনে ধরলো অনল। হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো। আকস্মিক কাজে খানিকটা চমকে উঠল ধারা। তাদের মধ্যকার দূরত্ব বেশি না। অনলের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে ধারার মুখ স্মৃতির। সুগভীর চাহনি ধারার চোখের মাঝে আবদ্ধ, আর তার শক্ত বাহুর বেষ্টনীতে ধারা আবদ্ধ। এক মাদক গন্ধ নাকে এলো ধারার। গন্ধটি কি অনলের স্বতন্ত্র? জানা নেই। অনলের এমন কাজে ক্ষণিকের জন্য হলো ঈষৎ কেঁপে উঠল। ধারা ভীষণ লজ্জা ভর করল সমস্ত শরীরে। আত্মবিশ্বাসগুলো উবে গেল। কিছু বলার আগে অনল বলল, এক মাঘে শীত যায় না। প্রথমবার রিকোয়েস্ট করছি, ভাব দেখাস না। ঘুরে ফিরে এ ঘরেই থাকবি তুই। তারপর বাঁকা হেসে ছেড়ে দিল সে ধারাকে। আবারও কুপকাত হলো ধারা। তীব্র অপমান, লজ্জা, ক্রোধের সংমিশ্রণে গা জ্বলে উঠল। ঝাঁঝালো স্বরে বলল, ভয় দেখাচ্ছ? আমি ভয় পাই না। আচ্ছা যা, যদি তুই ঘটনাটা চেপে যাস, আমি তোর যে কোনো 3টে ইচ্ছে পূরণ করব। যে কোনো 3টে, যা বলবি তাই। ধারা সন্দিহান নজরে চাইল তার দিকে। তার বিশ্বাস হচ্ছে না দাম্ভিক প্রিন্স উইলিয়ামস তার সাথে আপোস করতে চাচ্ছে। ধারা কিছুক্ষণ ভেবে বলল, বেশ, 4টে। এর মধ্যে একটি, আজ থেকে আমি ঘুমানোর সময় লাইট অফ থাকবে, আর বাকিগুলো ভেবে দেখব। বেশ, রাজি আমি। কিন্তু আশা যেন ঘুণাক্ষরেও সন্ধ্যের ঘটনা না জানে। বেশ, আরো কিছু? না, আপোস করে নিলেও ধারা বেশ চিন্তিত। ঠকে গেল না তো? 4টি ইচ্ছের তো একটিই শেষ, আর 3টে কি এমন চাওয়া যায় যাতে এই প্রিন্স উইলিয়ামসের অরাজকতা থেকে মুক্তি পাবে সে? অন্যদিকে ধারার দিকে সুগভীর নয়নে তাকিয়ে স্মিত হাসে অনল। এ তো ছেলেমানুষ কেন মেয়েটা? হয়তো এই প্রশ্নের উত্তরে কখনো পাবে না সে। ধারার ঘুম ভাঙল বেশ সকালে। উষ্ণ কোমল প্রভা পর্দা ভেদ করে চুপি চুপি তখন রুমে প্রবেশ করছে। মৃদু নরম সোনালি রোদ। চোখ কষলে উঠে বসলো ধারা। কোলবালিশের দেয়ালের ও পাশের জায়গাটা শীতল। অনল নেই। খানিকটা অবাক হলো, কিন্তু গা মাখালো না। আজকাল তার মনটা ফুরফুরে। অনলের ঘরে থাকলেও খুব একটা অসুবিধা হচ্ছে না। এখন আর সে কাজের বাহানায় লাইট জ্বালিয়ে উত্ত্যক্ত করে না ধারাকে। ফলে নির্বিঘ্নে ঘুমায় ধারা। ক্লাসেও মোটামুটি ভালোই চলছে। মাহিটাও সেদিনের পর চিঠি দেবার জিদ করেনি। গা টানা দিয়ে উঠল ধারা। আজ তাড়াতাড়ি যাবে ভার্সিটিতে। নাস্তাটাও করবে ক্যাফেটেরিয়াতে। আজ একটা বিশেষ দিন, তাই লেট করা যাবে না। ঝটপট তৈরি হলো সে। মুখ ধুয়ে বই খাতা গুছিয়ে নিল। সাদা একটা জামা পরে নিল। চুলগুলো একপাশে নিয়ে বিনুনি বাঁধলো। ঠোঁটে দিল মিষ্টি রঙের লিপস্টিক। বেশ ভালো করে সেজেগুজে বের হচ্ছিল, তখনই বাধলো বিপদ। জামাল সাহেব বসার ঘরে চা খাচ্ছিলেন। দারাকে বের হতে দেখেই উনি নতুন ফরমান জারি করলেন। আজ থেকে তোমারে কলেজে অনল নিয়ে আসবে। ওই তোমারে নিয়ে আসবে। অনল তখন নাস্তা করতে ব্যস্ত। নানা ভাইয়ের এমন অযৌক্তিক ফরমানের কোনো প্রতিবাদ সে করল না, কিন্তু ধারা বলে উঠল, কেন? আমি তো একাই যেতে পারি। তাতে কি ধারারানী? যাইবা তো একই জায়গায়।
তোমার স্বামীও তো তোমার দায়িত্ব নিক, যাতে তোমার বাপ আমার উপর আঙ্গুল না তুলতে পারে। নানা ভাইয়ের যুক্তির কাছে কোনো যুক্তি দেখাতে পারল না ধারা। সুভাষিনীও হেসে বলল, একদম ঠিক বাবা। আমার কি টেনশন হয় বলবেন না? মেয়ে মানুষ একা একা যাতায়াত করে, দিনকাল তো ভালো না। আর ছেলেরা যা পাজি, আমার ধারাও তো কম সুন্দরী না। যদি উঠিয়ে নিয়ে যায়, মানুষের বুদ্ধির এত আকাল পড়েনি যে ধারাকে তুলে নিয়ে যাবে। জানের মায়া সবার থেকে মিনমিনিয়ে কথাটা বলে উঠে গেল অনল। ধীরে বললেও কথাটা ঠিক কানে গেল ধারার। জ্বলন্ত দৃষ্টিতে যদি কাউকে ভস্ম করা যেত, তবে আজ অনলকে করত সে। নানা ভাইকে যুক্তি দেখাতেও যেও পারল না। বৃদ্ধ মানুষটির কাছে যেন সবকিছুর উত্তর আছে, তাই বাধ্য হয়ে অনলের সাথে যেতে হবে তাকে। বের হতেই দেখলো প্রিন্স উইলিয়ামস তার যানে উঠে বসে আছেন। ব্যস্ত গলায় বলল, আসুন মহারানী, এই দাসকে কৃতার্থ করুন। মনে মনে হাজার গালমন্দ করলেও মুখে প্রকাশ করল না। উঠে বসলো অনলের বাইকে। পিচের রাস্তা চুড়ে চলল অনলের বাইকটি। ভার্সিটির গেট থেকে বেশ দূরত্বে আসতেই ধারা ব্যস্ত কণ্ঠে বলল, এখানে রাখো, আর যেও না। কেন? আমি চাই না তোমার সাথে আমাকে কেউ দেখুক। হট টপিকে হয়ে যাব। অনল বাইক থামাতেই নেমে পড়ল ধারা। অনল কিছু বলার আগেই ছুটল সে। অনল চেয়ে রইল ধারার যাবার পানে। আশপাশ নিবিড় পর্যবেক্ষণের পর ভার্সিটিতে প্রবেশ করল ধারা। তার বন্ধুমহল বা ক্লাসের কাউকেই নজরে পড়েনি। কিন্তু এই যে কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে ক্লাসের দিকেই পা বাড়াতেই মুখোমুখি হলো দিগন্তের। তীর্যক নয়নে সে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি তার বন্ধুদের একজন। তারা কিছু বলার পূর্বেই সে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে দিল, অনল স্যারের সাথে তোর কি সম্পর্ক? প্রশ্নটি শুনতে পিলে চমকে উঠল ধারার। চুরি করতে যে অপরিপক্ক চোরের ধরা পড়ে গেলে যেমন আমতা আমতা করে, ঠিক তেমন আমতা আমতা করতে লাগলো সে। মস্তিষ্কটা হুট করে যেন ল্যাপটপের উইন্ডোজ শাটডাউনের মতো বন্ধ হয়ে গেছে। উত্তরটা অতি সরল, তবু যেন ভাষা হারিয়ে ফেলছে ধারা। আমতা আমতা করে বলল, কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, ওনাকে তো এর আগে আমি দেখিনি। অনল স্যারের বাইক থেকে তোকে নামতে দেখেছি আমি। ঝেড়ে কাস, লুকিয়ে লাভ নেই। শীতল অবিচল কণ্ঠে কথাটা বলল দিগন্ত। তারা বুঝলো মিথ্যের পাহাড় বানিয়ে লাভ নেই। দিগন্তের শকুনি নজর তাকে দেখে ফেলেছে। দিগন্তের এই পেজ থ্রি রিপোর্টারদের মতো সকল জায়গায় উপস্থিত হবার ব্যাপারটা বড্ড অপছন্দ ধারার। যখনই কিছু হয় সবার আগে সেটা তার নজরেই পড়তে হয়। উপরন্তু সেই খবরটা বিসিবি চ্যানেলের মতো সারা ক্লাসে ছড়াবার মতো মহান কাজটিও সে নিজ দায়িত্বে মনে করে পালন করে। ছেলেটা যে এতটা চুগলখোর হতে পারে ওকে না দেখলে ধারা জানতো না। তবু তার সাথে ধারার সখ্যতা আছে, কারণ ব্রেকিং নিউজ শুনতে কার না ভালো লাগে। ল্যাব সেশনের মাঝে হুটহাট কে কাকে প্রপোজ করলো, কোন মেয়ের কোন সিরিয়াসের উপর ক্রাশ, কোন জোড়া কপতি স্যারের নজরে পড়লো, কোন কোন গ্যাং মারামারি করে মাথা ফাটালো। ব্যাপারগুলো মশলাদার গল্প শুনতে খুব একটা মন্দ লাগে না। ছাত্র হিসেবে ডাহা ফেলু হলেও খবর প্রচারে সে ১০০-তে ১০০। এখন তাকে যদি ধারা জানায় সে শ্রদ্ধেয় নতুন স্যারের স্ত্রী, তাহলে পরদিন সকালে সে হয়ে যাবে ভার্সিটির জমজমাট খবর। তারা চায় না হট টপিক হতে। বন্ধুমহলে আলোচনা সমালোচনার মধ্যমণি হওয়াটা ততটা খারাপ নয়, যতটা তাকে এড়িয়ে চলাটা। স্যারের বউয়ের সাথে কে স্বাভাবিকভাবে কথা বলবে, যা একটু অনলের নামে দু চারটি সমালোচনা শুনে কান জুড়াতো আর হিহি হাহা করতে, সেটাও হবে না। গাল ফুলিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ল সে। হতাশ গলায় বলল, আর লুকিয়ে লাভ নেই, তাই তো? ঠিক তাই চাঁদ, বলে ফেলো। কেন তার বাইকে চড়ে এলি? কে হন উনি? দেখ, তুই তো জানিস আমি মামাবাড়িতে মানুষ। হ্যাঁ তো? অনল ভাই মানে আমাদের অনল স্যার আমার বড় মামার ছেলে, উনি আমার মামাতো ভাই। সে কারণেই তার বাইকে চড়ে আসা। যদিও আমার ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, বড়দের কথা অমান্য করা আমার স্বভাবে নেই। ধারার কথা শেষ হবার আগে তীব্র স্বরে দিগন্ত বলে উঠল, স্যার তোর মামাতো ভাই, আগে বলিসনি কেন? সাথে সাথে ধারা তার মুখ চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, এজন্য বলিনি, তোর পেট তো ফাটা ঢোল। একটা কথা চেপে রাখতে পারিস না, তাই মাহি জানে, কারণ ও আমার স্কুলের বান্ধবী। আর খবরদার দিগন্ত, ক্লাসে কেউ যদি জানে আমি তোর দাঁত ভেঙে দিব। নিজ মুখ ছাড়াতে ছাড়াতে দিগন্ত বলে উঠল, এত লুকোচুরির কি আছে, বরং এটা তো আরো ভালো। ক্লাসের লোক তোকে মাথায় তুলে নাচবে। হ্যাঁ, কিন্তু যখন দেখবি ওই অনল স্যার আমাকে ২ পয়সার দাম দেয় না, সেই মাথা থেকেই আছাড় মেরে ফেলে দেবে।
তুই ভাই আমার, একটু চুপ করে থাক, সময় হলে আমি নিজেই বলবো। তোর ভাই হতে আমার বয়েই গেছে, মিনমিনে কথাগুলো বলল দিগন্ত। ফলে ধারার কানে গেল না। সত্যি লুকানোকে কি মিথ্যের কাতারে ফেলা যায়? প্রশ্নটির উত্তর জানে না ধারা। তবে ভার্সিটি জীবনে খানিকটা শান্তির জন্য এই পথটাই বেশি উপযুক্ত লাগলো তার কাছে। হৃদয়ের অন্তঃস্থলে কিঞ্চিৎ খচখচানি থাকলো অবশ্য, ঠিক কেন জানা নেই, হয়তো অব্যক্ত অর্ধেক সত্যিখানি কারণ। ধারা বেশি ভাবল না, দিগন্তের সাথে পা বাড়ালো ক্লাসের পানে। এদিকে তাদের দুজনকে প্রগাঢ় দৃষ্টিতে এত সময় লক্ষ্য করছিল কেউ। দৃষ্টিটি প্রখর এবং সুচালো। যত সময় তাদের দেখা যায় ঠিক তত সময় তাকিয়ে থাকলো সে। তারপর গমন করলো নিজ গন্তব্যে। ক্লাসে আজ বেশ রমরমা পরিবেশ। কেক আনা হয়েছে, একটা প্লাস্টিকের ছুরির ব্যবস্থাও করা হয়েছে। আজ একটা বিশেষ দিন, আজ প্লাবন স্যারের জন্মদিন। গত সেমিস্টারে মানুষটি তাদের কেমিস্ট্রি কোর্স নিয়েছিল। ধারার মতো পুরো ক্লাস তার ভক্ত। কারণ ৪৫ মানুষের একজন ও ফেল করেনি, বরং সবার কোর্সে গ্রেড ছিল ভালো। তাই সকলের প্রতি তার ভালোবাসাটাও মাত্রা অতিরিক্ত। ফেসবুকের জামানায় স্যারের জন্মদিন জানা কোনো কঠিন ব্যাপার নয়। সে তো অনল স্যার নন, যার ফেসবুক আসে কিনা ব্যাপারটা সন্দিহান। আর সন্দেহের পছন্দের স্যারের জন্মদিন পালন করা আজ একটা ফ্যাশনই বলা যায়। ফলে প্লাবন স্যারের জন্মদিন পালনের জন্যই এত আয়োজন। ধারাও ঠিক সেই কারণেই হালকা সেজেগুজে এসেছে। কিশোরী মনের আবেগই হোক না কেন, তাকে যত্ন করতে দোষ কোথায়? সে তো আর মনের কথা উজাড় করে বলছে না, শুধু মানুষটার বিশেষ দিন পালন করবে। প্লাবন ভাইয়ের জন্য সে একটা উপহারও কিনেছে। কেক কাটার পরে দিবে। ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ প্লাবনকে ডেকে আনলো। প্লাবনের ক্লাস না থাকায় সে এলো না। এত চমৎকার আয়োজন দেখে আবেগে আপ্লুত হলো, কিন্তু ধারার উপহার দেওয়াটা হলো না। সব পরিকল্পনায় পানি ঢেলে দিল একটাই মানুষ, অনল। কেক কাটার সাথে সাথেই সে তার ক্যালকুলাসের বই নিয়ে হাজির হলো। প্লাবন কোনো মতে বলল, সবাইকে অনেক ধন্যবাদ, এমন বার্থডে হবে জানতাম না, সত্যি ভালো লাগছে। কেকটা কেটে তোমরা খেয়ে নাও। অনল স্যার যেহেতু দাঁড়িয়ে আসছেন, আর আমি সময় নিব না, আরো একবার বলবো ধন্যবাদ। প্লাবন বেরিয়ে গেল, ছাত্ররা কেক খেতে ব্যস্ত হয়ে পড়ল। সবাই খেলেও ধারা খেলো না, কারণ তার সযত্নে আনা উপহারটি এখন তার হাতেই রয়ে গেল। প্লাবনকে দেওয়া হলো না। এদিকে চরম বিরক্তি ফুটে উঠল অনলের মুখে। একে তো গরমে শার্টখানা ভিজে গেছে, অথচ তার ক্লাসের বাহিরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ছাত্ররা মনের সুখে কেক খাচ্ছে। এদের কারোরই হয়তো মনেও নেই আর ২ মাস পর সেমিস্টার ফাইনাল। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে ঘষতে ঘষতে দীর্ঘ শ্বাস ফেলল। তারপর বলল, হয়েছে তোমাদের? জি স্যার। অনল সময় নষ্ট না করেই ভেতরে প্রবেশ করলো। তারপর নির্বিকার ভঙ্গিমায় বলল, এই যে পেপার, প্রত্যেকে পাস করে দাও। আজ তোমাদের সারপ্রাইজ টেস্ট নিব। সারপ্রাইজ টেস্টের কথাটা বিশাল অ্যাটম বোমের মতো কাজ করলো। ছাত্রছাত্রীদের উল্লাসগুলো মুহূর্তেই উবে গেল। রিপ্রেজেন্টেটিভ আমতা আমতা করে বলল, স্যার, সারপ্রাইজ টেস্ট? হ্যাঁ, ১০ মার্কের। এটা ক্লাস অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত হবে। ফার্স্ট পেপার পাস করো। সকলের মুখ থমথমে। পরীক্ষা শুরু হলো। অনল পায়চারি করছে। ধারার বেঞ্চের সামনে এসে এসে দাঁড়িয়ে গেল। সুচালো চোখে দেখলো ধারার সফেদ খাতা, রোল ব্যতীত একটা লাইনও লেখা নেই। সে প্রশ্নও তুলেনি। অনল কিছু সময় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করলো, যার অর্থ, তুই ক্লাসে কি একটু মনোযোগী হতে পারিস না? আমার বউ এত গবেট কেন? কিন্তু তার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ধারা তার সাদা খাতা কাটাকাটি খেলতে লাগলো। সন্দর্পে একটা দীর্ঘশ্বাস ফেললো অনল। তারপর আবার হাঁটতে লাগলো। ব্যাপারটা দিগন্তের চোখ এড়ালো না। ক্লাস শেষে বন্ধুমহল বসলো ক্যাফেটেরিয়ায়। আজ ল্যাব নেই, সব ক্লাসের ঝামেলাও শেষ। নীরব ক্যাফেটেরিয়ার কাউন্টারের রফিক মামাকে বলল, মামা, সবাইকে সামোসা আর তরমুজের শরবত দাও তো। দিতাছি, বসো। এই ছোটন, ৫ নম্বর টেবিলে ৫টা সামোসা আর ৫টা জুস দে। এর মাঝেই অভিক বলে উঠল, অনল স্যার আজ কি কাজটা করলো? সারপ্রাইজ টেস্ট? আরে জানিয়ে পরীক্ষা নিলেও তো পাই ১০-এ ২, যেখানে সারপ্রাইজ টেস্ট নেবার মানে কি? আমি সাদা খাতা জমা দিয়েছি। নীরবে উঠিয়ে দিল। ধ্যাৎ, ভালো হয়েছে। তোমরা লেকচার তুলবা না আর মার্ক চাবা, সেটা তো হবে না। এটা পরশুদিনই কি করিয়েছিল ক্লাসে, এজন্য তো তোকে এত ভালোবাসি।
আজ নোট খাতাটা নিয়ে যাব। নীরব এবং অভিকের কথার মাঝে দিগন্ত বলে উঠল, ধারা তো নিশ্চয়ই 10 এ 10 পাবি। এটা কোনো কেন মনে হলো অদ্ভুত তোর ভাই তোকে জানায়নি এটা হতে পারে? যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। দিগন্ত কথাটা ফাঁসি করে দিল। অমনি সকলের দৃষ্টি তার দিকে ঘুরে গেল। দিগন্তের দিকে কটমট করে চাইলেও সে তা উপেক্ষা করে বলল, ক্লাসে কেউ পাস না করলেও ধারা ঠিকই পাস করবে। অনল স্যার তোর ভাই। আগে বলিসনি কেন? এত বড় কথাটা তুই চেপে গেলি। সকলের প্রশ্নে বিরক্ত হয়ে উঠল ধারা, তাই বাধ্য হয়েই খোলাসা করল এবং তার অনলের সম্পর্কটি। সব শুনে অভিক দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক বলেছিস, এই কাজিনগুলো নষ্টের গোড়া। দেখ না, আমার কাজিন জিআরই তে ভালো নম্বর পেয়ে জার্মানি থেকে স্কলারশিপ পেয়েছে। আমার ফুপু সুন্দর মিষ্টির প্যাকেট নিয়ে হাজির, ফলে সেই মিষ্টিতে ভেজানো কথাগুলো আমার নসিবে জুটল। বাবা তো বলেই দিয়েছে এবার যদি আমি রিটেক খাই সোজা বাড়ি ছাড়া করবে। এত আলোচনার মাঝেও মাহিকে দেখা গেল চুপচাপ। সে গভীর চিন্তায় ডুবে আছে। ধারা ২-৪ বার জিজ্ঞেস করলেও উত্তর দিল না। স্মান হেসে বলল, কিছুই হয়নি। হঠাৎ সে উঠে বলল, তোরা খা, আমি একটু আসছি। কোথায় যাস? কাজ আছে। আর প্রশ্ন করল না ধারা। নির্বাক চাহনিতে মাহির যাওয়া দেখল। তখনই উপহারের কথা স্মরণ হলো। সেও বলল, তোরা খা, আমি ওয়াশরুম থেকে আসছি। ক্যাফেটেরিয়া থেকে বের হয়েই একাডেমিক বিল্ডিং এর দিকে হাঁটা দিল ধারা। তার ভার্সিটির একাডেমিক উল্টো দিক থেকে যেতে কোথাও একটা মাঠ পড়ে। সেখানে নরম ঘাসের উপর বসে আড্ডা দেয় ছাত্ররা। দুপুরবেলায় মাঠটা প্রায় থাকে নির্জন। সূর্যের জ্বলন্ত রোদ সরাসরি পড়ে বিধায় এই সময়ে এখানে কেউ আসে না। তাই এই পথটাই বেছে নিল ধারা। প্লাবন ভাইকে উপহার দেওয়াটা কারোর নজরে না পড়াই ভালো। ধারা বিল্ডিং এর দিকে বাঁক নিতেই থেমে গেল সে। মাঠের এক কোণায় দুটো পরিচিত মুখের দর্শন পেতেই তার পা থেমে গেছে। অনল এবং মাহিকে দেখা যাচ্ছে। মাহি মাথা নিচু করে আছে, লাজুক দৃষ্টি তার। ধারা একটু এগিয়ে গেল, লুকিয়ে এক কোণায় দাঁড়ালো সে। তখনই মাহির মৃদু স্বর কানে এলো, অনল ভাই, আমি আপনাকে বহুত দিন যাবৎ পছন্দ করি।